আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। সবকিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা বড় বিপ্লব হয়। আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। কোন একটা ইস্যুকে কেন্দ্র করে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিছু পরিবর্তন ঘটে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে। তো ফলে ভাষাটা কিন্তু মানুষের একটা জন্মগত অধিকার, এটার উপরে কোনো আঘাত করা যায় না, এই অধিকার কেড়ে নেওয়া যায়, এটার উপরে জুলুম করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভাষার অধিকারের উপরে যে দীর্ঘ আন্দোলনের ইতিহাস, তার যে ধারাবাহিকতা 52 থেকে নিয়ে 2024 পর্যন্ত এই দেশের মানুষের, এই দেশের নাগরিকদের অধিকার আদায়ের জন্য ভাষা আন্দোলনকে আন্দোলনের সূতিকাগার, অধিকারের সূতিকাগার, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূতিকাগার মনে করে সব আন্দোলনে আমরা ইতিহাস যখন চর্চা করতে যাই, ভাষা আন্দোলনে কি বলি, এটি হচ্ছে ভাষা আন্দোলনের ঐতিহাসিক ধারাবাহিকতা। আমরা স্বাধীনতা সংগ্রামকেও তা বলি, 90-এর গণ অভ্যুত্থানকেও তা বলি, আমরা 24-এর জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানকে যখনই আমরা বিবৃত করতে যাই, তখনই কিন্তু তার সূচনা, তার বাতিঘর, তার আত্মঘর হিসেবে ভাষা সংগ্রামীদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে আন্দোলনকে ইতিহাসের একটা সূচনা হিসেবে আমরা কিন্তু উল্লেখ করি। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এই জাতির সত্য ঘটনা, সত্য ইতিহাস, এ জাতির বীর সন্তানদের ঐতিহাসিক অবদানগুলো ধরে রাখার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, জাতীয় দিবস পালন করে, তার মধ্যে ভাষা দিবস এটা একটা গুরুত্বপূর্ণ দিবস। ভাষার পাশে কিছু সত্য ইতিহাস, আমাদের আল্লাহর পক্ষ থেকে লাভ করা ভাষার নেয়ামতের অধিকার রক্ষার জন্য যে আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে আজকের এই সেমিনারের আয়োজন করেছেন। আমরা সেই সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি একটা ভালো কাজে, একটা নেক কাজে, মানুষের কাছে সত্যের আবাহ পৌঁছে দেওয়ার জন্য এই সেমিনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহান আল্লাহর কাছে সে কারণে আপনাদের সকলকে নিয়ে আমি আবারও শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদের আসবার একটা তৌফিক দিয়েছেন। আজকের এই প্রবন্ধকার, এই প্রবন্ধের মধ্যে অনেক কষ্ট করে, অনেক তথ্য দিয়ে এই অপ্রতিরোধ্য বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে কিভাবে নানান ইস্যুতে এই জাতি ভূমিকা রেখেছে সে কথাগুলো তুলে ধরার জন্য অনেক তথ্যপত্র তিনি এখানে উপস্থাপন করেছেন। এই জন্য আমি সম্মানিত প্রবন্ধকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার আগে যারা সম্মানিত আলোচক বৃন্দ বক্তব্য রেখেছেন, সভাপতি তার বক্তব্যেও অনেক মূল্যবান তথ্য এই জাতির ভবিষ্যৎ দিক নির্দেশনা যার মধ্যে রয়েছে সেই মূল্যবান বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। খুব দীর্ঘ সময় না নিয়ে আমি সংক্ষেপে আমিও এই প্রবন্ধের সাথে সংশ্লিষ্ট এবং প্রাসঙ্গিক দু একটি কথা বলে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমার বক্তব্য আমি ইনশাআল্লাহ শেষ করব। আমার পয়লা কথা হচ্ছে যে আজকের সেমিনারের যে শিরোনামটা খুবই যথার্থ, যে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান বলতে আলটিমেটলি উনি 24-এর গণ অভ্যুত্থানকে মিন করেছেন। তো আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের 3টা প্রধান গণ অভ্যুত্থান হয়েছে। ভাষা আন্দোলন একটা তীব্র আন্দোলন ছিল, সেটা একটা গণজাগরণ, সেটা গণ অভ্যুত্থান ছিল, কিন্তু সেই গণ অভ্যুত্থানে কোনো শাসকের পরিবর্তন হয়নি। 3টা গণ অভ্যুত্থানে কিন্তু শাসকের পরিবর্তন। 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থান ছিল তুমুল বৈষম্য বিরোধী, বঞ্চনা বিরোধী, স্বাধিকার অধিকারের পক্ষে এদেশের মানুষের, পূর্ব পাকিস্তানের এই অংশের মানুষের একটা বিপুল সংগ্রাম, বিপুল আন্দোলন, গ্রেফতার, হত্যা, নির্যাতনের কঠিন পথ পাড়িয়ে তদন্ত ওই সময়কার দেশের মানুষ তখন কিন্তু একটা আন্দোলন, একটা অভ্যুত্থান তৈরি করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী তখন কিন্তু পরাজয় বরণ করেছিল, এবং সেই গণ অভ্যুত্থানের মুখে কিন্তু আইয়ুব খান পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়েছে। আইয়ুব খানের যুগ ছিল কিন্তু একটা কঠোর স্বৈর শাসনের যুগ। আপনারা জানেন যে আইয়ুব খানের শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল।
আদালতে লড়াই করে জামাত ইসলামীকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। সংগ্রামী সুধীবৃন্দ, ফলে 69-এর গণ অভ্যুত্থান ও শাসকের পরিবর্তন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, আর ঐতিহাসিক 69-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আমি তখন ক্লাস 6 এর ছাত্র, রাজনীতি অত বুঝি না, কিন্তু তুমুল আন্দোলন, বিক্ষোভ, মিছিলে মিছিলে উত্তাল, সংবাদপত্র, আমাদের যারা সিনিয়র ছিলেন, বড় ভাইরা ছিলেন, চাচারা ছিলেন, বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছেন, তাদের কাছে সে আন্দোলনে সংগ্রামমূলক দিনগুলো আভাস মিলছে, রাজনীতি বুঝতে পারতাম। 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তখন অনেক রাজনীতি সচেতন। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে 6 ডিসেম্বর কিভাবে জনগণের বিপ্লব হলো, জনগণ, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একাকার হয়ে যায়, 90-এর গণ অভ্যুত্থান ছিল তার এক বিরল দৃষ্টান্ত দুনিয়া। এবং সেই অভ্যুত্থানের মধ্যে শাসক পরিবর্তন হয়েছে, তিনি পদত্যাগে বাধ্য হয়েছে। আরেকটা গণ অভ্যুত্থান, যেটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি, ইতিহাসের আমি বলবো অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, বর্বরতম পতিত ফ্যাসিস্ট এবং স্যাজিস্ট শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তাকে দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টের পতনের ইতিহাসে এক লজ্জাস্কর ইতিহাস তৈরি করে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। ফলে এই 69, 90 আর 24 তিনটা গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে। আপনারা জানেন সরকার পরিবর্তনের সাধারণত 3টা পদ্ধতি থাকে। গণতান্ত্রিক বিশ্বে এই পদ্ধতি মেনটেন করা হয়। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকারকে চাই না, জনগণের রায় মেনে নিলে, সেখানে যদি ডেমোক্রেসি থাকে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ থাকে, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অনেক স্বৈর শাসক, অনেক অত্যাচারী শাসক বিদায় নেয়। এটা একটা সিস্টেম। অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে, যার পথ ধরে শাসকের পরিবর্তন হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন হয়, যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়, সেটা একটা গণ বিপ্লব হয়। আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান, কোন একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিষয়তে একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিন্তু পরিবর্তন ঘটে, যেটা ঘটেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থান। আমরা এটাকে এখনো বিপ্লব বলি না। কেন বিপ্লব বলি না? কারণ এই বিপ্লব তখনই আমরা এটাকে বলতাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র, সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতা, রাজনীতির, শিক্ষার, চিন্তার, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি, আমরা এখানে কোনো বিপ্লব আমরা এখনো বলি। বিপ্লব হয়েছিল ইরানের রেজা শাহ পাহলভী স্বৈর শাসকের বিরুদ্ধে। ইরানের বিপ্লবী জনগণ, তাদের সাথে আমাদের আদর্শিক আকিদাগত পার্থক্যের ভিন্নতা আলাদা, কিন্তু আমি বলছি রেভলিউশনের স্পিরিটটা ইরানি জনগণ এমন ভাবে বুলেট, গুলি, অনেক স্বৈর শাসকের পরাশক্তির বিরুদ্ধে এমন ভাবে তারা রাস্তায় নেমে গেল, ইরানের সভ্যতা, ইরানের শিক্ষা, ইরানের সংস্কৃতি, ইরানের তমদ্দুম সবকিছুকে বদলে দিয়ে ইরান কিন্তু সেই 79-এর বিপ্লবের পর থেকে আজ 2024 পর্যন্ত একই চিন্তা আদর্শের ধারকের উপরে গোটা রাষ্ট্র প্রশাসন যন্ত্র তার মনস্তাত্ত্বিক পরিবর্তনে ইরান কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাকেই বলে একটা বিপ্লব।